আমরা বিজেপি এলে বাবরের নাম মুছব, হুমায়ুনের নাম মুছব, জাহাঙ্গীরের নাম মুছব, আকবরের নাম মুছব, শাহজাহানের নাম মুছব। কোনো মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজবো, মুছবো, ঘষবো এবং পুছে দেব। বিজেপিকে আনুন আপনারা। কোনো মসজিদ থাকবে না। তো হ্যালো গাইস, আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপি সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না। আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম। আমরা দেখছি যে বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন তাদের সাথে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে খুব যে ধরনের বাজে মন্তব্য এখন আমরা বর্তমানে যারা আসছেন তাদের থেকে পাচ্ছি সেরকমটা ছিল না। তো আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো। আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয় দেখার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট, বা আদার স্টেক হোল্ডার যারা আছেন তারাই যথেষ্ট। আজকে সংসদে আমরা দেখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিনি আইনের ছাত্র, তিনি তার আইন শৃঙ্খলা নিয়ে না কথা বলে তিনি বেশি বেশি আমাদের সংবিধানের সবক দিচ্ছেন। এই সংবিধানের সবক এক সময় দিয়েছিল ওবায়দুল কাদের, যাকে সবাই কাউয়া কাদের বলেছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, আপনি ওবায়দুল কাদেরের সেই চরিত্রটা গ্রহণ করতে চান না। ফ্যামিলি কার্ড কৃষক কার্ড, বিচার পাওয়ার কোন কার্ড? ফ্যামিলি কার্ড কৃষক কার্ড, বিচার পাওয়ার কোন কার্ড? বিচার পাওয়ার কোন কার্ড? একটা খেলার অনুষ্ঠান ছিল, আমরা প্রধান অতিথি ছিলাম। আমার প্রিন্সিপাল সাহেব এবং কলেজ কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে গত পরশুদিন। আজকে সেটা 10টা থেকে 12টা পর্যন্ত আমার থাকার কথা ছিল, 2 ঘন্টা আমি এখানে ছিলাম। এই অনুষ্ঠানে সফল হয়ে গেল, কিন্তু একদম পুরা সফল। দেখেন বিজেপি পাশ করেই যে এই যে গেরুয়া তাণ্ডবটা চালাবে, তার বাহিনী গেরুয়া তাণ্ডব চালাবে, এটা সবাই জানতাম। তো আমরা বিজেপি রাজনীতি তো একটাই, হ্যাঁ এই মোদীর রাজনীতি কি, ওই একটাই রাজনীতি, মুসলমানের উপরে ঝাঁপায়া পড়ো। যতটা ঘৃণা প্রকাশ করা যায় মুসলমানের প্রতি ততটাই তারা সফল। এটাই তাদের রাজনীতি, কারণ হিন্দুবাদী রাজনীতি করে। আর ইন্ডিয়াতে হিন্দু সংখ্যাই তো বেশি, সংখ্যালঘু কারা? সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান, অন্য অন্য ধর্মের লোক, তারাই তো সংখ্যায় বেশি। তাদের ওই ভোটটাই দরকার, ওই ভোটটা পাওয়ার জন্যই কিন্তু তারা ওই গেরুয়া রাজনীতি করে। আপনাদের মনে আছে এই গেরুয়া কালার, এটাও কিন্তু গেরুয়া কালার। হ্যাঁ এই গেরুয়া কালার করছিল দীপিকা পাদুকোন একটা ছবিতে, বহুত বড় বিখ্যাত নায়িকা কিন্তু, হ্যাঁ দেখতো দারুণ লম্বা চৌড়া। সে একটা ছবিতে বিকিনির সাথে একটা ওড়না পরছিল এই গেরুয়া কালারের, শাহরুখ খানের ছবি। সেটা নিয়ে যে কত বড় গন্ডগোল হয়েছে বোম্বেতে, এটা আপনারা জানেন। শাহরুখ খান এটা দিয়েও দাম দেয়নি, 2 পয়সার দাম দেয়নি, ছবি রিলিজ করে দেখাই দিয়েছে, ওই ছবি সুপার হিটও হয়েছে। এই গেরুয়া কালারদের একটাই রাজনীতি, ইসলাম কোপাও। ইসলাম যেখানে আছে সেখানে কোপ মারো। দেখেন না, পাশ করার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ড চেঞ্জ। একটা রাস্তার নাম ছিল ইসলামপুর রোড, ওইটাকে রাখা হয়েছে ঈশ্বরপুর রোড। আবার আরেকটা জায়গার নাম ছিল মসজিদ বাড়ি রোড, ওইটাকে রাখা হয়েছে নেতাজি পল্লী রোড। সবকিছু এখন বদল করবে, বাড়ি ঘরে আক্রমণ করতেছে। এই যে নিউ মার্কেটের পাশে যে মুসলমানদের দোকানগুলা বোলডোজার দিয়ে ভাঙা দিছে, এই বোলডোজার পাইলো কেমনে? কোত্থেকে এই বোলডোজারের চিন্তা আসলো? এটা আমাদের দেশ থেকে নিছে। আমাদের দেশেও কিন্তু আমরা বোলডোজার কাজে লাগাইছি, বিভিন্ন ভাঙচুরের মধ্যে বোলডোজার কাজে লাগছে না, ওই আইডিয়াটা নিয়ে এখন মুসলমানের উপরে চালাইছে। আমাদের পাশের দেশে নির্বাচন হয়ে গেল, তাই না? এই নির্বাচন হওয়ার পরে যারা বর্তমান ক্ষমতায় এসেছে বিজেপি নেতারা, এই ক্ষমতায় আসার কারণে মুসলমানদের জন্য কাল হয়ে দাঁড়ালো। তারা ক্ষমতায় যাওয়ার পরেই কিন্তু মুসলিমদেরকে নিধন শুরু করে দিয়েছে, মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছে। মুসলমানদের যেখানে ইবাদতখানা, মসজিদ, মাদ্রাসা ভাঙচুর শুরু করে দিয়েছে, বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করেছে। মুসলমানদের কিভাবে ভারত থেকে উৎখাত করা যায় সেই চিন্তা ভাবনা করছে। ভিডিওর শুরুতেই সন্ত্রাসী শুভেন্দু অধিকারী, এক কথায় পৃথিবীর বুকের মধ্যে যদি টাটকা শয়তান দেখতে চান, তার চেহারাটা দেখলেই আপনার শয়তান দেখা হয়ে যাবে। সে কি কি ঘোষণা দিল বুঝতেই পারছেন। ভারতবর্ষে যে সমস্ত বিজ্ঞানী দার্শনিকদের নাম আমরা শুনতে পাই, মুসলিমদের নাম শুনতে পাই, ইতিহাসের খাতায় লেখা আছে, ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে, তাদের নামগুলো তারা এখন মুছে দেওয়ার চিন্তা ভাবনা করছে। ভারতবর্ষ থেকে মুসলমানদের নাম নিশানা একদম মুছে দেবে, তারা হিন্দুত্ববাদী কায়েম করবে। তারপরেও আমার বাংলাদেশের একদল মানুষ সেই ভারতের পুটকি চাটে, ভারতের পাছা চাটে, ভারতের মল চাটে। এই বাংলাদেশের একদল মানুষ আছে। আমাদের 90 থেকে 95% মুসলমানের দেশ বাংলাদেশ। সেখানে আমরা কিন্তু সংখ্যালঘু যারা রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের উপরে কিন্তু অন্যায় অত্যাচার হয় না। মাঝে মধ্যে যেগুলো প্রচার করে বেড়ায় ভারত, সেটা হলো
শুধুমাত্র বাংলাদেশের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য। যেমন শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল, তখন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নাকি হিন্দু নির্যাতন করা হচ্ছে, মুসলমানরা হিন্দুদের বাড়িঘর উচ্ছেদ করছে, মারপিট করছে, তাদেরকে বাড়িঘর ভাঙচুর করে দিচ্ছে। এগুলো সব কল্পনা, সব অবাস্তব। এগুলো ভারতীয় কিছু দালাল মিডিয়া, কিছু কুচক্রী মিডিয়া, কিছু শয়তানি মিডিয়া এগুলো প্রচার করে ভারতের সাথে বাংলাদেশের একটা হাঙ্গামা লাগানো চিন্তা ভাবনা কিন্তু তারা ওই সময় করেছিল। তো যেহেতু এটা 90 থেকে 95% মুসলমানের দেশ, আমার বাংলাদেশ, এখানেই তারা ক্যাসাল লাগানোর চেষ্টা করছে। কিন্তু ভারত তো ভাই 90 থেকে 95% মুসলমানের দেশ না, ভারত তো হিন্দুত্ববাদী দেশ, হিন্দুদের দেশ। ওখানে মুসলমানদের জন্য যেন কাল হয়ে দাঁড়াবে। আগামী যতদিন মুসলমান বাস করবে এই সরকারের আন্ডারে, তারা অভিশাপ নিয়েই হয়তো বাস করতে হবে। কারণ মুসলমানদের সামনে আসতেছে হলো আপনার ধর্মীয় উৎসব, পবিত্র ঈদুল আজহা। এই যে কুরবানি করা হবে, এখন থেকেই সব গরু গোশতের দোকান ভাঙচুর করা হচ্ছে, তাহলে বুঝতেই পারছেন যে সেখানে কি কুরবানি করতে দিবে ওরা? দেবে না। মানে কুরবানির গোশত ওই ভারতে হারাম, গরু জবাই করা হারাম। কেননা গরু ওদের মা হয়, গরু ওদের বাপ হয়, গরু ওদের খালা হয়, খালু হয়, গরু ওদের শ্বশুর হয়, গরু ওদের জামাইও হয়। আচ্ছা, সেটা ব্যক্তিগত ব্যাপার তাদের, ও মা বলুক, বাপ বলুক, যাই খুশি বলুক। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ওরা গরু লালন পালন করে, গরুর লালন পালন করে ওগুলো আবার বিক্রি করে দেয়। বিক্রি করে কাদের কাছে? মুসলমানদের কাছে। ওরা জানে যে এটা বড় করতেছে মা হিসাবে, বাপ হিসাবে, এটা বড় করে মুসলমানদের কাছে বিক্রি করলে মুসলমান তো জবাই করে খেয়ে ফেলবে, তারপরে বিক্রি করে। তার মানে বুঝতেই পারছেন, উপরে উপরে শুধু ওরা ধর্ম দেখায়, মূলত পক্ষে ধর্মের টানের জন্য ওরা এই কাজগুলো করে না, বরং ওরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য যা খুশি তা করতে পারে। যাই হোক দর্শক, ভিডিওটি পুরোপুরি দেখুন, অনেক কিছু জানতে পারবেন দেশ এবং বাহিরের দেশের রাজনৈতিক বিষয় নিয়ে অনেক কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল এপিসোডে চলে যাই। তাণ্ডব চলতেছে ওয়েস্ট বেঙ্গলে। মমতা ব্যানার্জি না মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার নাম দুটাই দেখি আমি সব সময়, কেউ ডাকে ব্যানার্জি, কেউ ডাকে বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বইলাই ডাকি। মমতা যে জামাত করতো এটা আপনারা জানেন? আমরা জানতাম না, কিন্তু এই যে দেখেন, ना उनका तो माइंडसेट दूसरा है ना, जमात स्टाइल है और मेरा स्टाइल भारतीय स्टाइल है। মানে মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় এখন জামাতের সদস্য, জামাত করতো। এর আগে এই লোকটাই বলছে যে মুসলমানরা আমাকে ভোট দেয় নাই, মুসলমানরা ভোট দিছে নেকাব পরা মমতাকে, মানে হেজাব পরা নেকাব পরা মমতাকে, খোঁচা মারছে। এই খোঁচা মারার মধ্যে ওস্তাদ কিন্তু নিজে আবার মাঠে নাইমা যায়। মনে আছে ওই যে আগরতলায় ওই সাইডে যায় আমাদের এমবাসির অফিসের উপরে আক্রমণ করছিল এই লোক। নিজে কিন্তু গুন্ডা, কিন্তু এই গুন্ডা কিন্তু মমতার সঙ্গী ছিল, মমতার ডান হাত ছিল একটা টাইমে। কিন্তু মমতার একটা ভাগনা ইন করলো তার দলে, তৃণমূল, ওই যে কংগ্রেসে মমতার একটা ভাগনা আছে রাজনীতিতে ইন করে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বা অভিজিৎ ব্যানার্জি হইতে পারে নাম। সে যখন ইন করে, মমতার এই ডাইনাত আউট হয়ে যায়, তৃণমূল থেকে আউট হয়ে যায়, বিজেপিতে যোগ দেয়। সফল হয়ে গেল, কিন্তু একদম পুরা সফল। দেখেন বিজেপি পাশ করেই যে এই যে গেরুয়া তাণ্ডবটা চালাবে, তার বাহিনী গেরুয়া তাণ্ডব চালাবে, এটা সবাই জানতাম তো আমরা। বিজেপি রাজনীতি তো একটাই, হ্যাঁ, এই মোদির রাজনীতি কি? ওই একটাই রাজনীতি, মুসলমানের উপরে ঝাঁপায়া পড়ো, যতটা ঘৃণা প্রকাশ করা যায় মুসলমানের প্রতি অতটাই তারা সফল। এটাই তাদের রাজনীতি, কারণ হিন্দুবাদী রাজনীতি করে। আর ইন্ডিয়াতে হিন্দুর সংখ্যাই তো বেশি, সংখ্যালঘু কারা? সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান, অন্য অন্য ধর্মের লোক, তারাই তো সংখ্যায় বেশি। তাদের ওই ভোটটাই দরকার, ওই ভোটটা পাওয়ার জন্যই কিন্তু তারা ওই গেরুয়া রাজনীতি করে। আপনাদের মনে আছে এই গেরুয়া কালার? এটাও কিন্তু গেরুয়া কালার। হ্যাঁ, এই গেরুয়া কালার করছিল দীপিকা পাদুকোন একটা ছবিতে, বহুত বড় বিখ্যাত নায়িকা কিন্তু, হ্যাঁ, দেখতো দারুণ, লম্বা চৌড়া। সে একটা ছবিতে বিকিনির সাথে একটা ওড়না পরছিল এই গেরুয়া কালারের, শাহরুখ খানের ছবি। সেটা নিয়ে যে কত বড় গন্ডগোল হয়েছে বোম্বেতে, এটা আপনারা জানেন। শাহরুখ খান এটা দিয়েও দাম দেয় নাই, 2 পয়সার দাম দেয় নাই, ছবি রিলিজ করে দেখাই দিছে, ওই ছবি সুপার হিটও হয়েছে। এই গেরুয়া কালারদের একটাই রাজনীতি, ইসলাম কোপাও, ইসলাম যেখানে আছে সেখানে কোপ মারো। দেখেন না, পাশ করার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ড চেঞ্জ। একটা রাস্তার নাম ছিল ইসলামপুর রোড, ওইটাকে রাখা হয়েছে ঈশ্বরপুর রোড। আবার আরেকটা জায়গার নাম ছিল মসজিদ বাড়ি রোড, ওইটাকে রাখা হয়েছে নেতাজি পল্লী রোড।
সবকিছু এখন বদল করবে, বাড়ি ঘরে আক্রমণ করতেছে। এই যে নিউ মার্কেটের পাশে যে মুসলমানদের দোকানগুলা বোলডোজার দিয়ে ভাঙা দিছে, এই বোলডোজার পাইলো কেমনে, কোত্থেকে এই বোলডোজারের চিন্তা আসলো? এটা আমাদের দেশ থেকে নিছে। আমাদের দেশেও কিন্তু আমরা বোলডোজার কাজে লাগাইছি, বিভিন্ন ভাঙচুরের মধ্যে বোলডোজার কাজে লাগছে না, ওই আইডিয়াটা নিয়ে এখন মুসলমানের উপরে চালাইছে। এখন কথা হইছে, এই যে মুসলমানের উপরে আক্রমণ করবে তারা, এটা কি নতুন কিছু? নিশ্চয়ই নতুন কিছু না। এই গেরুয়া দলের নেতা মোদি সিংহাসনে বসার আগেই তো গুজরাটে রাইট হয়ে গেছিল, গুজরাটে দাঙ্গা বাজাইছিল, 2000 মুসলমানের মৃত্যু হয়েছিল, মনে আছে আপনাদের? এর জীবনটা শুরু তো এখান থেকে, যার জন্য ওকে কিন্তু আবার অনেকেই বলে কসাই। আমি কিন্তু কসাই টসাই বলতে চাই না, আমি তাকে ধোকাবাজও বলতে চাই না। কারণ কি জানেন, ওর রাজনীতি তো এইটা, যাই না শুনেই তো তাকে ভোট দেওয়া হয়েছে। যারা ভোট দিছে এই জন্যই ভোট দিছে, যেটা পাশ করে এসে যেন মুসলমানকে তারা দেয় এই দেশ থেকে, এটাই তাদের নীতি। এই নীতি তো তারা লুকায়া চুকায়া কিছু করে না, ওপেন রাজনীতি করে। দেখেন না, পাশ করার সঙ্গে সঙ্গে আনন্দে ঝাঁপায় পড়লো মুসলমানের দোকানের উপরে, মুসলমানের বাড়ি ঘরের উপরে। কত মানুষের যে হাহাকার কান্নাকাটি, কত মানুষের যে গাড়ি বাড়ি ভাঙ্গা চুর মার করে দিছে গত 2 দিন। এখন একটুখানি থামছে, ওই যে শুভেন্দুর একজন সহকারী গুলি খাইলো, গুলি খাওয়ার পর একটুখানি থামছে। আরো অনেক রকম ঘটনা ঘটতেছে, আরো 2-1 মৃত্যুর খবর পাওয়া গেছে, এই গোপন হত্যা আরম্ভ হয়ে গেছে, ওই দেশের রাজনীতি অস্থির হয়ে গেল। কিন্তু মমতার একটা গুণ ছিল, কি গুণ জানেন? তিস্তার পানি আমাদেরকে না দেখ, এই তিস্তার পানি নিয়ে বহু রকম রাজনীতি করছে 15-16 বছর, কখনই আমাদের পক্ষে ছিল না। কিন্তু একটা গুণ ছিল, আমাদের দেশের রাজনীতি নিয়ে বেশি কথা বলতো না, মাথা ঘামাইতো না, চুপ থাকতো, এবং মুসলমানদের প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা ছিল। আর এই ভালোবাসাটা কিসের? ভোটের ভালোবাসা। হ্যাঁ, ভোট ব্যাংক ছিল, মুসলমানরা তার ভোট ব্যাংক ছিল, এটা কিন্তু শুভেন্দু ভালো করে জানে। এই গেরুয়া বাহিনী এই জন্যই ঝাঁপায় পড়ছে। আবার নির্বাচনের আগেই কিন্তু একটা বিরাট বড় বাড়ি দিছে। হ্যাঁ ভাই, যাকে বলে অরিজিনাল ইঞ্জিনিয়ারিং, ওই ইঞ্জিনিয়ারিং কইরাই কিন্তু এই নির্বাচনে পাশ করছে। কি করছিল? প্রায় 92 লক্ষ মানুষকে ভোটের তালিকা থেকে নাম বাতিল করে দিছিল, মানে এরা কোনো ভোট দিতে পারবে না। অথচ এরা কিন্তু কেউ এই বাংলাদেশ থেকে গেছে 47 সালে, আবার কেউ গেছে 71 যে গেছে আর আসে নাই। তার মানে ওই দেশেই তাদের জন্ম, আগের লোকগুলো তো এখন নাই, ইয়াং জেনারেশন যা আছে ওই দেশেরই নাগরিক, কিন্তু তারপর ওদের ভোটের অধিকার নাই। এবং এদেরকে পুশব্যাক করার জন্য, মানে বাংলাদেশে পাঠায় দিবার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যাই হোক, ওগুলো আমার সাবজেক্ট না, আমার মেইন সাবজেক্ট যেটা, আমি সেখানে আসি। দেখেন, এই শুভেন্দু কিন্তু পাশ করেই বলছে শেখ হাসিনা ঢাকা এয়ারপোর্টে আসতেছে, তাকে সেলুট দিয়ে নিয়ে যাইতে হবে। কারা সেলুট দিবে? এই সেলুট কারা দিবে? জনগণ যায় দিবে না, উনি ইঙ্গিত করছে কিন্তু আর্মি, পুলিশ, র্যাব এরা সবাই যায় এয়ারপোর্টে শেখ হাসিনাকে সেলুট দিয়া বরণ করে নিবে। শেখ হাসিনা এখনো এই দেশের প্রধানমন্ত্রী। এই শুভেন্দু কিন্তু ডক্টর ইউনূসের সরকারকেও বৈধ মনে করে না। আবার এই যে নির্বাচন কইরা 12 তারিখে যে সরকার আসলো বাংলাদেশের বিএনপি সরকার, তাকেও বৈধ মনে করে না, অবৈধ মনে করে। অবৈধ মনে করেই কিন্তু ওই কথা বলছে, শেখ হাসিনাকে সে নিয়ে আসতেছে বা সে পাঠাই দিতেছে, তাকে সেলুট দিয়া বরণ করতে হবে। এখন মূল কথায় আসি, এই যে মুসলমানদের উপরে আক্রমণ করা এবং নির্বাচনের পরপর শেখ হাসিনার নাম মুখে নেওয়া, এর পিছনে কারণ কি? উদ্দেশ্য তো একটা আছে, সে উদ্দেশ্য ক্লিয়ার বোঝা যায় ভাই। এই নির্বাচনের পিছনে, হ্যাঁ, শুভেন্দুর পিছনে টাকা ঢালছে আওয়ামী লীগ, প্রচুর টাকা ঢালছে। দেখেন, পাশ করার সঙ্গে সঙ্গে জয়দেবপুরের ওই যে জাহাঙ্গীর কবির নামে একজন নেতা আছে না আওয়ামী লীগের, সে চলে গেছে শুভেন্দুর কাছে ফুলের তোড়া নিয়া। এবং দেখেন, শুভেন্দুর মুখে প্রথম কোন কথাটা শুনছেন? পাশ করার পরই শেখ হাসিনার কথা বলছে, শেখ হাসিনাকে পাঠাইতেছে। এখন দেখেন চালাকিটা কোথায় করছে। এখন প্রশ্ন হইল, কেন সে শেখ হাসিনার নাম বারবার মুখে নেয়? কেন সে বলতেছে শেখ হাসিনাই বৈধ সরকার? এর পিছনে কিন্তু সে একটা বিরাট বড় গেম খেলে গেছে, যেটা সাকসেসফুল হয় নাই। যে ভয়াবহ গেমটা খেলছে, যেভাবে সে উস্কানি দিছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ মাথায় নেয় নাই। আমাদের পত্র পত্রিকায় তেমন ভাবে লেখালেখি করে নাই। এই যে ভারতে যা হচ্ছে, মানে পশ্চিমবঙ্গে যা কিছু হইতেছে, ওদের পত্র পত্রিকা এবং ওদের চ্যানেলগুলো দৌড়াইয়া যেভাবে নিউজ করতেছে, ভাই এখান থেকে দৌড় দেয় ওই পর্যন্ত চলে যায়, যা চিৎকার করে বলতে থাকে, শুভেন্দুর প্রশংসা করতে থাকে। এবং মুসলমানের বাড়িতে যে আক্রমণ হইতেছে, এটা নিয়ে কোনো আফসোস নাই। চিন্তা করেন, এবং ওরা বলতেছে এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। এখন একটুখানি চিন্তা করেন, ওইখানে আমার ভাই বোনের উপরে আক্রমণ হইতেছে, মুসলমানদের উপরে আক্রমণ হইতেছে। এই আক্রমণের পিছনে শুভেন্দু অধিকারের অনেক বড় একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রটা কি জানেন? ওইখানে যদি মুসলমানের উপরে আক্রমণ হয়, তখন এখানে জামাত ইসলাম বা এখানের মোল্লারা হিন্দুদের উপর আক্রমণ করবে, হিন্দুদের ব্যবসা বাণিজ্যের উপরে আক্রমণ করবে। ওইখানে আক্রমণ হলে এখানেও তো আক্রমণ হবে। এইটা ছিল তার অঙ্ক। 2-2-22 বানায় নিছে। হ্যাঁ ভাই, 2-2-4 হয়তো ওই পাশাপাশি লেখা 22 বানাইতে চাইছে, যে এখানে আক্রমণ কর, এখানে আক্রমণ করলে বাংলাদেশেও আক্রমণ হবে। আর বাংলাদেশে আক্রমণ হলে বিএনপি সরকার করবে মহাবিপদে। হ্যাঁ ভাই, মহাবিপদে পড়বে না যদি এখানে কোনো রকম দাঙ্গা বাজে, যেমন ওইখানে যেভাবে দাঙ্গা বাজছে, সেম জিনিস এখানে হইলে বিএনপি সরকার মহাবিপদে পড়ে যেত। আর ওই বিপদে পড়লে কি করতো? ওই যে তাদের লোকজন এখানে সেটিং করা আছে, ওই সেটিং এর মধ্যে শেখ হাসিনাকে পাঠিয়ে দিবে। এইটাই ছিল তার দূর অভিসন্ধি। নাহলে সে বারবার শেখ হাসিনার কথা বলবে কেন? পাশ করলি তোরা, তোদের দেশ, তোদের আলাদা দেশ, আমাদের সঙ্গে তোদের কি সম্পর্ক? তোরা তোদের নিয়ে কথা বল, তোদের রাজনীতি তোরা কর, শেখ হাসিনাকে টাইনা আনবি কেন? আমাদের নির্বাচিত সরকারকে অবৈধ বলবি কেন? এই অবৈধ বলার পিছনে কারণ ওই যে একটা দাঙ্গা বাজাইতে চাইছিল, যেটা হয় নাই। কেন না হওয়ার পিছনে একটাই কারণ,
আমরা মুসলমান হিসেবে অনেক উচ্চতে আছি ভাই, অনেক উচ্চতে আছি। আমাদের মন মানসিকতা এত নিম্ন না, এত ন্যারো না। আমরা মনে করি এই যে হিন্দু ভাই বোনেরা আমাদেরই ভাই বোন, আমাদের দেশের নাগরিক, খাঁটি নাগরিক তারা, আমরা কেন ওইটা করতে যাবো? কিন্তু তারা কিন্তু চাইছিল এইখানে আক্রমণ করলে ওইখানে আক্রমণ করবে, আক্রমণ হলে একটা দাঙ্গা বাজবে, দাঙ্গা বাজলেই সরকার অস্থির হয়ে যাবে, চারিদিক থেকে সরকারের পতনের জন্য রাস্তায় লোকজন নাইমা যাবে, আওয়ামী লীগকে নামায় দিবে, আর ওই অস্থিরতার ভিতরেই শেখ হাসিনাকে পাঠায় দিবে, তাকে সেলুট করে নিয়ে আসবে। এরকম একটা অঙ্ক করছিল ভাই। মানুষ যখন না পানিতে ডুইবা যাইতে চায়, যে সাঁতার জানে না, পানিতে পড়ে গেলে খড়কুটা আঁকড়ায় ধরতে চায়। এই শুভেন্দ্রের মতো খড়কুটাকে আঁকড়ায় ধরা ঠিক হয় নাই আওয়ামী লীগের। আওয়ামী লীগকে ডুবাই দিয়েছে, তো আওয়ামী লীগকে বদনাম করে দিল, তার মুখে আওয়ামী লীগের নাম শুনতেছি, অথচ সে মুসলমানের উপর আক্রমণ করতেছে। আর এটা একটা ইসলামিক কান্ট্রি। তার মানে কি বিজেপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি এক কইরা ফেলাইলো না? বিজেপি আর আওয়ামী লীগ এক হয়ে গেল। মোদিজি আর আমাদের শেখ হাসিনা, শুভেন্দ্রর কথা অনুযায়ী আওয়ামী লীগ আর বিজেপি একেবারেই ভাই ক্লোজ। এতে কি দাঁড়াইলো? আওয়ামী লীগের বদনাম হইলো তো। হ্যাঁ, আওয়ামী লীগকে সাপোর্ট করে এমন একটা দল, যে দল পাশ কইরা আইসাই মুসলমানদের উপরে আক্রমণ করতেছে, তাদের বাড়ি ঘর জ্বালাই দিতেছে, দোকানপাট জ্বালাই দিতেছে। এইটা কোনো কথা? আর এই ভোট পাই এখন অত্যাচারী হয়ে উঠছে। সারা বিশ্বে ওনাদের নিয়ে কি ভাবতেছে কিচ্ছু যায় আসে না। এইসব তোয়াক্কাও করে না মোদি, হ্যাঁ তোয়াক্কাও করে না। বহুদিন যাবত তো একই কাজ করে যাচ্ছে, কিন্তু এবার পশ্চিমবঙ্গে যেটা করতে চাইছিল সেটা দিয়ে বাংলাদেশকে অস্থির করতে চাইছিল। ওইখানে আক্রমণ হলে এখানে আক্রমণ হবে। আপনি যদি আমার ভাইয়ের গায়ে আক্রমণ করেন, আমার বোনের গায়ে আক্রমণ করেন, আমিও তো আপনার ভাইয়ের গায়ে বোনের গায়ে আক্রমণ করুন। এই অঙ্কটা মিলাইছিল, কিন্তু এই অঙ্কটা মিলে নাই। কারণ জামাত ইসলাম ওই দল না তো ভাই যেটা আপনারা ভাবছেন। দেখেন না কিভাবে বলে মমতা ব্যানার্জি জামাত করে, মানে জামাত টার্গেট, মেন হলো জামাত টার্গেট। ও জানে, মনে প্রাণে বিশ্বাস করে, আমার লোকজন যদি এখানে অ্যাটাক করে, জামাত ওইখানে অ্যাটাক করবে হিন্দুদের উপরে। কিন্তু হিসাব মিলল না, জামাত আছে অন্য জায়গায়। বর্তমানে ডাক্তার শফিকুর রহমান স্যার কোথায়? জাপানে। জাপানের সংসদে গেছে, কিভাবে ওই সংসদ চলে সেটা বৈশা বৈশা দেখছে। এবং ওইখানে কি করতেছে জামাত? সোজা অঙ্ক ভাই, জুলাই নিয়ে কথা বলতেছে, গণভোট নিয়ে কথা বলতেছে। কারণ শফিকুর রহমান স্যার কিন্তু একটা কথা বইলা গেছে, যাওয়ার আগে বইলা গেছে, যেদিন যায় সেদিনই বলছে জুলাই স্বীকৃতি দিতেই হবে, কোনো কারণেই আমরা আপোষ করব না। গণভোটের স্বীকৃতি দিতেই হবে, কোনো কারণেই আমরা আপোষ করব না। জাপানে যায় ওই কথাগুলাই তো বলবে। দেখবেন এই সংসদ যখন চলবে, আর গ্যাপে গ্যাপে এই জামাত ইসলাম দেখবেন বিদেশ সফর করবে, বিভিন্ন দেশে যাবে, যায় এই প্রশ্নটাই তুলে ধরবে যে দেখো আমার দেশের গণভোটের অধিকার তারা দিচ্ছে না, তারা জুলুমবাজ হয়ে যাইতেছে। এইটাই বুঝাবে ভাই। এই যে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী খলিল সাহেব যে গেল চীনে, এই চীন থেকে কিন্তু আগেই সাইরা আইছে কাজ, আগেই কিন্তু জামাত কাজ সাইরা চলে আসছে। ওইখানে যে কতটা সুযোগ সুবিধা করতে পারবে আমার সন্দেহ আছে ভাই, সন্দেহ আছে। এর আগে কিন্তু গেছিল দিল্লিতে, হ্যাঁ খলিল সাহেব দিল্লিতে গেছিল, ওইখান থেকে কিন্তু সুফল কিছু বই আনতে পারে নাই। কারণ তারা কিন্তু আওয়ামী লীগরাই আঁকড়ায় ধরে রাখছে, তারা আওয়ামী লীগকেই চায়। এখানে শুভেন্দ্রের কথাই বুঝেন না, আওয়ামী লীগই তাদের প্রথম পছন্দ। আর নিশ্চয়ই বিএনপি এমন কিছু করছে যার কারণে এখন ওই সম্পর্কটা নাই উনাদের সঙ্গে, দাদাদের সঙ্গে সম্পর্কটা নাই। বিএনপি করতে পারে ভাই, যারা গণভোট নিয়ে বলে যে আমরা এই গণভোট চাইছিলাম শুধু নির্বাচনের জন্য, নির্বাচনটার জন্য আমরা ওই মিথ্যা কথা বলছি। আবার দেখেন এই যে আওয়ামী লীগের কাছে ওরা ভোট চাইছে, বলছে না আওয়ামী লীগের মামলা টামলা সব কিছু উঠায় নিয়ে যাবো। আওয়ামী লীগের ভোটও পাইছে, ভোট পাওয়ার পর দেখেন আওয়ামী লীগের সাথেও বেইমানি, আওয়ামী লীগের কিন্তু আর ওই সুযোগ দিচ্ছে না। এখন কিন্তু ওদেরকে আবার জেলে ঢুকাইতেছে। তার মানে কি ভারতের সঙ্গে কোনো কথাবার্তা যদি হয়ে থাকে, আমার মনে হয় বিএনপি এখন বলতেছে ভাই তোরে চিনলাম না। যেমন চিনে নাই এই যে জুলাই গণভোট যারা দিছে তাদের চিনে নাই, যেমন চিনে নাই আওয়ামী লীগের যারা ওদেরকে ভোট দিছে যে তোমাদের মামলা মোকদ্দমা যা আছে উঠাই নেবো, আমাদের মধ্যে চলে আস, আমাদের ভোট নাও। ভোট নেওয়ার পর ওদেরকেও চিনলো না। ঠিক তেমনি এদেরকেও চিনে নাই, দাদাদেরকেও চিনে নাই। আমার মনে হয় যার জন্য এতটা খেপা শুভেন্দু তো ভাই ভিতরের খবর রাখে, মোদির খুব কাছের লোক তো। সারা বাংলাদেশে ছাত্রলীগের অস্বাভাবিক তৎপরতা শুরু হয়েছে, এবং এটা অনেকটা সেই যে আওয়ামী লীগ জামানাতে ছাত্র শিবির যেভাবে করত তার ঠিক কাছাকাছি রেখে বাকি অংশটা প্রকাশ করা হচ্ছে। মানে অর্ধেক জামাত শিবিরের সেই যে গুপ্ত পলিসি, সেই পলিসি, আর বাকি অর্ধেক ছাত্রলীগের যে নিজস্ব যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা অনুযায়ী তারা কাজ করছে। আগে খবরটা বলে নেই, তারপরে খবরের কার্যকারণ, এবং এই খবরের ফলে আমাদের রাজনীতিতে যে মৌলিক এবং গুণগত পরিবর্তন আসতে পারে, এবং কী কী সম্ভাবনা হতে পারে, কী কী দুর্ঘটনা ঘটতে পারে, এবং রাজনীতির যে কী কী মেরুকরণ আগামীতে ঘটতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। খবরটি হলো যে সারা বাংলাদেশে ছাত্রলীগের কমিটি হচ্ছে, এবং প্রকাশ্যে সেই কমিটিগুলো তারা ঘোষণা করছে। কোনো কোনো ক্ষেত্রে সেই কমিটি গঠিত হওয়ার পরে সেই কমিটির যারা সদস্য তাদেরকে স্বাগত জানিয়ে তারা মিছিল করছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু এটা ছাত্রলীগের যে তৎপরতা সেই তৎপরতার তুলনায় একেবারে নগণ্য। 2 নম্বর হলো যে অন্য সময়গুলোতে যা হয়, বা গত 18 মাসে আমরা দেখেছি যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সেখানে একটা মব তৈরি হয়। ইনুজ জামানাতে কখনো সেটা ছাত্রদল করেছে, কখনো বিএনপি লোকজন করেছে, কখনো জামাতি লোকজন করেছে, কখনো এনসিপি লোকজন করেছে। কিন্তু এই যে ছাত্রলীগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ব্যাপারে শিবির, এনসিপি বা ছাত্র দলের মধ্যে ঠিক ওইরকম প্রস্তুতি দেখা যায়নি। অন্যদিকে ছাত্রলীগ এই যে কমিটি তারা করে যাচ্ছে, সেই কমিটি করার পর সেগুলো প্রচার এবং প্রচারণার জন্য তারা ইন্টারনেটের প্রোটোকলে প্রকাশ্যে মিটিং করছে,
কথাবার্তা বলছে, এবং সেই একই কথার ধারাবাহিকতা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাংলাদেশে যারা আছে এই মুহূর্তে, তারাও এই নিয়মিত এই ধরনের ওয়েব মিটিংগুলোতে অংশগ্রহণ করছে। অনেকে পালিয়ে আছেন, অনেকে স্থানচ্যুত, কিন্তু তারা প্রকাশ্যে যে কথাগুলো বলছে তা দেশবাসী দেখছে। তো নতুন সরকারের যে এই সময়, মাত্র 2 মাসের মাথায় ছাত্রলীগের এই যে তৎপরতা এবং ছাত্রলীগের হাত ধরে আওয়ামী লীগের অন্যান্য সংগঠন তাদের যে অগ্রযাত্রা, এগিয়ে যাওয়ার যে একটা প্রত্যয়, এটি আমি মনে করি আমাদের রাজনীতির যে সামনের দিনগুলো যে সমীকরণ, সেই সমীকরণ মারাত্মকভাবে বদলে দেবে। আওয়ামী লীগকে যত সহজ মনে করা হয়েছিল, বা ছাত্রলীগকে যত সহজে দমন করার কথা চিন্তা করা হয়েছিল, বা যেভাবে মানুষজনের মধ্যে একটা বিশ্বাস, আস্থা তৈরি হয়েছিল যে এরা কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না, এদের অবস্থা মুসলিম লীগের মতো হবে, এরকম যারা আলাপ আলোচনা করেছিলেন, তারা সঙ্গত কারণে বর্তমান ছাত্রলীগের এই তৎপরতা দেখে হতাশ। এখন হঠাৎ করে ছাত্রলীগ বা আওয়ামী লীগ এরকম যে তৎপর হচ্ছে কেন? প্রথমত আপনারা দেখেন যে সরকারের সঙ্গে, অর্থাৎ বিএনপির সঙ্গে জামাতের, বিরোধী দল জামাতের সম্পর্কটা টানাপোড়েন চলছে, এবং এই সম্পর্কটা একটা অসম সম্পর্ক। অসম সম্পর্ক দুই দিকে। যদি আপনি জনগণের সমর্থন, জনপ্রিয়তা এবং সংখ্যা দেখেন, সেই বিচারে জামাতের সঙ্গে আসলে বিএনপির কখনো তুলনা হয় না। বিএনপি সেখানে এক মানে অনন্য উচ্চতায়, অসম। বিএনপি যেখানে হাতি হয়, জামাত এখানে বড় জোর একটা ছাগল, এর বেশি নয়। কিন্তু যদি আপনি সাংগঠনিক ক্ষমতা ধরেন, অর্থনৈতিক শৃঙ্খলা ধরেন, ডেডিকেটেড দলের প্রতি যারা ডেডিকেটেড বা যাদের ডেডিকেশন রয়েছে, এই ধরনের লোকজনের আধিক্যের কথা চিন্তা করেন, একটা সংঘবদ্ধ রেজিমেন্টাল ফোর্সের কথা চিন্তা করেন, তাহলে আপনি জামাতকে ধরতে পারেন একটা অতি উচ্চ মার্গের শিকারী বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, অথবা আফ্রিকার সিংহ, তা আবার মেয়ের সিংহ নয়, পুরুষ সিংহ। আর অন্যদিকে দেখা গেল যে খুব বিশাল একটা শরীর আছে বিএনপির, কিন্তু নিজেকে রক্ষা করার মানে তার ওইরকম কোনো পলিসি নেই। আপনি এটাকে হাতির সঙ্গে তুলনা করতে পারেন। হাতি রাগ হয়ে সে তাণ্ডব করতে পারে, কিন্তু শিকারীর বন্দুক বা কোনো শিকারী প্রাণীর যে আক্রমণ, তার থেকে নিজেকে সে রক্ষা করতে পারে। অথবা ধরেন জেব্রা, জেব্রার সবচেয়ে বড় শক্তি হলো তার দুটো পা, প্রচণ্ড শক্তিশালী দুটো পা। সে যদি তার কোনো পায়ের নাগালে কাউকে পায় এবং সে কাউকে লাথি দিতে মারতে পারে, সেটা বাঘ হোক, সিংহ হোক, স্পট ডেথ। এবং এই দুর্বলতাটা বাঘ সিংহ জানে। এই জন্য তারা করে কি, পায়ের ওই জায়গাটাতে না, সে ভিতরে এসে রানের এমন একটা জায়গাতে কামড় বসায় যাতে করে সে আর পা চালাতে পারে না। তো সেই দিক থেকে রেজিমেন্টাল ফোর্স, অর্থ, কৌশল, তাদের যে বিদেশি বন্ধু, যেমন ধরুন এখন বিএনপির কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই বিদেশে। তো ভারত, পাকিস্তান, মানে আমেরিকা, মানে কোনো দেশের সাথেই বিএনপির যে কৌশলগত বন্ধুত্ব, এটা শূন্য, জিরো। কিন্তু জামাতে কি আছে দেখেন, জামাতের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক, তুরস্কের ভালো সম্পর্ক, ইরানের ভালো সম্পর্ক, চীনের ভালো সম্পর্ক, এবং এরা টাকা দিয়ে, প্রয়োজনে টাকা দিয়ে, কিংবা ওই যাকে বলে ওদের যে বায়তুল মাল রয়েছে, সেই বায়তুল মালে তারা অর্থ দিয়েও তারা জামাতের সাথে সম্পর্ক রক্ষা করবে। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো, ইচ অ্যান্ড এভরি কান্ট্রি। আচ্ছা, এই গেল ওদের অবস্থা। আপনি আওয়ামী লীগের অবস্থা চিন্তা করেন। আওয়ামী লীগের সঙ্গে ভারতের কৌশলগত মিত্রতা রয়েছে, মানে ভারত আওয়ামী লীগের জন্য সব কিছু করতে পারে। এরপর তাদের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে রাশিয়ার, এবং ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক রয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের। তাদের সঙ্গে আমেরিকার অসাধারণ একটা সম্পর্ক আছে আওয়ামী লীগের। এখন দেখেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আমেরিকাতে এবং ইউরোপে আছে, বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। সম্পর্ক না থাকলে এটা হতো না। এরপর তাদের সাথে শেখ হাসিনার সাথে একেবারে পারিবারিক সম্পর্ক বর্তমান কাতারের আমিরের সাথে। তিনি তাকে সন্তানের মতো স্নেহ করেন। এ কারণে তার বাবা শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু ছিলেন। এ গেল কাতার। দুবাইয়ের সাথে কিন্তু তার সম্পর্ক খারাপ না। এবং শেষের দিকে, অর্থাৎ শেখ হাসিনার জমানার শেষ 2 বছরে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শেখ হাসিনার একটা অত্যন্ত ভালো সম্পর্ক হয়ে গেছিল। এবং সৌদি আরবের যে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো বাংলাদেশে রিফাইনারি স্থাপন করবে, এবং এই রিফাইনারি থেকে তারা তেল রিফাইন করে এশিয়ার দেশগুলোতে তারা সরবরাহ করবে। এই ধরনের একটা চুক্তিতে তারা প্রায় উপনীত হয়ে গিয়েছিল। তারা ইস্টার্ন রিফাইনারি থেকে শুরু করে অন্যান্য রিফাইনারি আধুনিকরণ এবং নিজেদের রিফাইনারি প্রতিষ্ঠার ব্যাপারে সৌদি আরব একটা বিশাল বিনিয়োগ করতে চেয়েছিল। এটা কতশো বা মানে কত বিলিয়ন বা ট্রিলিয়ন ডলার, এটা আমরা এখন পর্যন্ত জানি না। তো এটা হলো সৌদি আরবের সাথে সম্পর্ক। এবং সৌদি আরব কিন্তু কারোর সাথে সম্পর্ক করলে সেই সম্পর্কটা তারা হোল্ড করে। আরবদের কিন্তু একটা শব্দ আছে, হামিম মতো বিপদে দিনের বন্ধু। এই যেমন ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মোহাম্মদ বিন সালমানের একটা সম্পর্ক ভালো ছিল, ফলে জো বাইডেন 5 বছর চেষ্টা করেও সেই সম্পর্কটা ভাঙতে পারেনি এবং নিজে সেই সম্পর্কটা তৈরি করতে পারেনি। তো আওয়ামী লীগের সেই সম্পর্কটি আছে। এরকম আমি এই কটা রাষ্ট্রের নাম বললাম, অর্থাৎ সৌদি আরব, কাতার, তারপর যাকে বলা হয় রাশিয়া, ভারত। এর বাইরে আরও অনেক দেশের সাথে তার সম্পর্ক থাকতে পারে, এমনকি শেষ দিকে পাকিস্তানের সাথে তাদের কিন্তু সম্পর্ক হয়ে গিয়েছিল। তো সেইগুলো যদি চিন্তা করেন, তাহলে এই যে বর্তমান সরকার, সেই সরকার হলো অনেক বড় বিস্তৃত একটা সরকার, বহু সংখ্যক 35% লোক তাদের সমর্থন আছে, কিন্তু এই লোকগুলোর সাথে একে অপরের সঙ্গে সম্পর্ক নেই।
এই দলের মধ্যে একজন সিঙ্গেল লোক নেই যে ডাকলে এই 35% লোক চোখ বুজে তার কথা মতো আসবে এবং তার কথা পালন করবে, যেভাবে শেখ হাসিনার কথা পালন করে, যেভাবে জামাতের লোকজন তার আমিরের কথা পালন করে, এমনকি ডাক্তার মাসুদের কথা যেভাবে পালন করে। বিএনপিতে এরকম একজন ডাক্তার মাসুদ পাবেন না, জামাতের সভাপতি পাবেন না। বিএনপিতে এইভাবে একজন শেখ হাসিনা নাই, একজন জাহাঙ্গীর কবির নানক নাই, একজন আলাউদ্দিন নাসিম নাই, একজন আরও অনেক, এমনকি ওবায়দুল কাদেরও নেই। তো এই মানে অপূর্ণতাগুলো আপনাকে চিন্তা করতে হবে। ঠিক সেই অপূর্ণতার মধ্যে 11 দল, অর্থাৎ বর্তমান যে বিরোধী দল আছে তাদের যে জোট 11 দল, তাদের সঙ্গে সরকারের একটা সম্পর্ক যাচ্ছে, টানাপোড়েন সম্পর্ক যাচ্ছে, এবং এটি কতগুলো ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। সেই ইঙ্গিতের প্রেক্ষিতে একেবারে বাংলাদেশের সঙ্গে ভারতের, অর্থাৎ বর্তমান সরকারের সঙ্গে ভারতের যে একেবারে দহরম মহরম সম্পর্ক হয়ে যাওয়ার কথা, সেটা থেমে গেছে। 2 নম্বর হলো যে IMF যেখানে বলেছিল যে তারা একটা নির্বাচিত সরকার আসার সঙ্গে সঙ্গে ঋণ ছাড় করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা ঋণ দেবে না। IMF বেঁকে বসেছে, IMF এখন ঋণ দিচ্ছে না, এবং তারা স্বয়ং প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলছে। IMF খলিলুর রহমান আমেরিকার লোক, তিনি বারবার আমেরিকা যাচ্ছেন, এই যে চীন সফর করছেন, চীন সফর করে আবার তিনি আমেরিকাতে যাচ্ছেন। তো সব মিলিয়ে একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। এখন সেই শূন্যতার জায়গাটা পূর্ণ করার জন্য জামাতের সঙ্গে যদি আওয়ামী লীগের একটা সমঝোতা হয়, অথবা বিএনপির সঙ্গে যদি আওয়ামী লীগের একটা সমঝোতা হয়, এটা অস্বাভাবিক কিছু নয়। এর কারণ হলো একে অপরের মধ্যে, অর্থাৎ বিএনপির মধ্যে এবং জামাতের মধ্যে যে অসম যুদ্ধ, অসম প্রতিযোগিতা, এটা একজন বলছে সংখ্যার দিকে আমি শ্রেষ্ঠ, আর একজন বলছে কৌশল এবং বন্ধুত্বের দিকে, অ্যাসেটের দিকে আমি শ্রেষ্ঠ। এবং সবসময় দেখবেন যে প্রযুক্তি এবং অ্যাসেট, ফরেন সাহায্য যাদের থাকে তারাই জয়লাভ করে, খুব সংখ্যায় ছোট হওয়ার সত্ত্বেও। সাদ্দাম হোসেন ইরাক শাসন করেছেন, খুব অল্প সংখ্যক লোক নিয়ে সুন্নি মতাবলম্বী হয়ে তিনি ইরাক শাসন করেছেন, যেখানে ইরাকের বেশিরভাগ লোক শিয়া মতাবলম্বী। এরপর ধরেন ইসরায়েলের কথা চিন্তা করেন, ইসরায়েল সমস্ত বিশ্বের দাপট দেখাচ্ছে তার প্রযুক্তি দ্বারা, তার অর্থ দ্বারা, তার শক্তিশালী সেনাবাহিনী দ্বারা, এবং বিদেশে তার আমেরিকা এবং ইউরোপের মতো বন্ধু থাকার কারণে। জামাতের ঠিক ওইরকম একটা রেজিমেন্ট ফোর্স, যার যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই বিএনপির সাথে শ্রেষ্ঠতর এবং খুব ইফেক্টিভ। তো সেই দিক থেকে তারা আবার ক্ষমতায় আসবে, আবার ভোটযুদ্ধ হবে। তারা এই যে গত 18 মাসে তারা ক্ষমতা যেভাবে চালিয়েছে, সেই ক্ষমতায় যে চালানোর পেছনে তাদের ভুল ত্রুটিগুলো তারা এখন মূল্যায়ন করছে। এই গত নির্বাচনে তাদের বিজয়ী হওয়ার কথা ছিল, তারা বিজয়ী কেন হলো না ওটাও তারা মূল্যায়ন করছে। কাজেই আবার তারা একটা ফাইটিংয়ে যাবে এবং বিজয়ী হবে, এবং যত দ্রুত এটা করা যায়, ইভেন ইফ ইট ইজ টুমরো, তারা তো সেই কাজগুলো করবে। এবং সেই কাজের জন্য তারা যদি মনে করে যে আওয়ামী লীগের সঙ্গে তলে তলে সম্পর্ক রাখা দরকার, ভারতের সাথে সম্পর্ক রাখা দরকার, আওয়ামী লীগের যে ম্যান পাওয়ার অ্যাসেটগুলো আছে সেগুলো তাদের ওন করা দরকার, এখানে একটা যাকে বলা ছাড় দেওয়া হতে পারে, এবং সেই ছাড়ের ভিত্তিতে ছাত্রলীগ এখানে তৎপরতা চালাতে পারে। আওয়ামী লীগের লোকজন তারা বাংলাদেশে ফিরে আসার, নতুন করে সবকিছু শুরু করার চিন্তা ভাবনা করতে পারে। এইগুলো এক। অন্যদিকে বিএনপি যারা নেতৃত্ব রয়েছে তারাও ভাবতে পারে যে জামাত তো আমাদেরকে ছাড়বে না, আমরা যদি আওয়ামী লীগকে ছেড়ে দিই তাহলে আওয়ামী লীগ জামাত নিয়ে নেবে, এবং তখন আওয়ামী লীগ এবং জামাত একত্রে মিলে আমাদের ঘাড় মটকাবে। কাজেই আমরা যদি মাঠে আওয়ামী লীগকে ছেড়ে দিই, তাদের সঙ্গে আমাদের খুব বেশি বন্ধুত্ব থাকার দরকার নেই, জাস্ট ছেড়ে দিলাম, তাহলে কেবলমাত্র 71 নিয়ে আমরা মাঝে মধ্যে একটু খোঁচা দিয়ে দিলাম, আর অমনি 71 নিয়ে আর জামাতের সেই মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা নিয়ে দুই পক্ষের মধ্যে একটা রেষারেষি বাড়লো, মারামারি, কাটাকাটি, হানাহানি, রাজনৈতিক। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।